এত কিছু নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি গেলাম, কিন্তু তাদের মুখে কোনো আনন্দ দেখলাম না। তারপর মেয়ে আমার দৌড়ে আসলো, আমাকে দেখে হেসে বললো, তুমি অনেক শুকিয়ে গেছো আব্বা। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দিলাম। তখন আমার জান্নাত বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচে বসো, রেস্ট নাও, আমি চুলায় রান্না রেখে আসছি, আমি যাই। আমার হাত দুইটা ওইভাবেই নামিয়ে নিলাম। সে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসে রইল তার শাশুড়ি, শ্বশুর, জামাই আর দেবর। রোজা রেখেছি তাই পানি খাওয়া সম্ভব না, আজ যে গরমটা পড়েছে একদম মগজ গরম হয়ে যাওয়ার মতো। এটা ভাবতে ভাবতে দেখি বেয়াই বললেন, আজ অনেক গরম পড়েছে, আমার রুমে এসে বসেন, এসিটা চালিয়ে দিই। তার রুমের দরজা দিয়ে এসিটা চালিয়ে দিল। এরপর সবাই নানা বিষয়ে কথা শুরু করলো। আমার মনটা এসিতেও ঠান্ডা হচ্ছে না। মেয়েটা আমার তখনও চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে রান্না করছে। আসরের নামাজের সময় ওরা সবাই যখন নামাজে অন্য রুমে গেল, মেয়ে আবার আসলো আমাদের কাছে, এসে চুপি চুপি বললো, আব্বা তোমাকে না বলেছিলাম 3 রকমের মিষ্টি আনতে, তুমি 1 রকমের আনলা কেন? মুরগিগুলোও তো ছোটো, তরমুজটাও তো বেশি বড় না। শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই শুনছে। আমি বললাম, তুই যে মিষ্টি খাস সেটাই তো আমি জানি না। আহা আব্বা, আমার জন্য না, ওদের জন্য। রুমে জামাই ঢুকলো আর মেয়ে আমার বললো, তোমরা বসে গল্প করো, আমি রান্না করতে চাই। ওর পুরা গা ঘামে ভেজা। ওই এই মেয়েকে কত যত্নে রেখেছি, গরমে যেন কষ্ট না করে, তাই ওর রুমে সবার আগে এসি দিয়েছিলাম, এখন সেটা ছেলে ব্যবহার করে। আর এখন মেয়েটা গরমে কত কষ্ট করছে। বিয়েতে জামাইকেও একটা এসি দিয়েছি, এবার গিয়ে দেখলাম ওইটা ওর শ্বশুরের রুমে লাগিয়েছে। সবাই এক এক করে ইফতারের আগে দিয়ে সবাই টেবিলে বসলো। জামাই মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। মেয়ে তখনও রান্না করে। একটু পর প্রায় 10-12 পদের ইফতার টেবিলে পরিবেশন করলো। আজান দিল। মেয়েটা তখন আমার পাশে বসে একটু ইফতার করলো। ইফতার করা অবস্থায় ওর জামাই বললো, চায়ের পানি বসাও নাই? জান্নাত চেয়ার থেকে উঠে বলে, আল্লাহ, একদম ভুলে গেছি, এই বলে আবার রান্না করে দৌড় দিল। আসার পর থেকে মেয়েটার সাথে একটু কথা বলারও সুযোগ পাইনি। সবার ইফতার শেষে যে যার মতো টেবিলে থালাবাটি রেখে চায়ের কাপ নিয়ে উঠে গেল আবারও এসি রুমে। আমাদেরও ডাকলো। আমি তখন বললাম, আমারও তো গরম লাগছে না, আমি সামনের রুমে বসি। মন চাইলো না। আমার স্ত্রীও ছেড়ে গেল, কিন্তু আমি গেলাম না, কারণ আমার সামনেই জান্নাত সবার একটু থালা নিচ্ছে ধোয়ার জন্য। আমি বললাম, তোর বাসায় বুয়া নেই? মেয়ে একটু হেসে বললো, বুয়া আছে, কিন্তু সে তো তার কাজ করে সকালেই চলে গেছে। ও রান্নাঘরে সব ধোয়া মাজা করছে, আওয়াজ পাচ্ছি। এর মধ্যে সবার চায়ের কাপ নিয়ে জামাই জান্নাতের কাছে এনে বললো, এই নাও কাপগুলো। জান্নাত এগুলোও ধোয়া শুরু করলো। সব ধোয়া শেষ করে ওর হাত মুছতে মুছতে আমার কাছে এসে বললো, আব্বা তুমি এখানে কেন? এই রুমে যে গরম, যাও ওই রুমে গিয়ে বসে ওদের সাথে গল্প করো। আমি বললাম, তুই আমার পাশে বস, একটু কথা বলি। ও আবার হেসে বললো, আরে না, রাতের ডিনার এখনও রান্না হয় নাই, ওটা বসাতে হবে। এই বলে উঠে গেল। আমি বসেই রইলাম। কিছু ভালো লাগছে না, ভীষণ রাগ রাগ লাগছে। রাতের রান্না শেষ করে জান্নাত সবাইকে টেবিলে ডাকলো। সবাই এক এক করে খেতে বসলো। আমি বললাম, আমার ক্ষুধা নেই, ইফতার বেশি খেয়ে ফেলেছি। জান্নাত জোর করে বললো, একটু হলেও খাওয়া লাগবে। বেআইনও জোর করলো। খেতে বসলাম, কিন্তু খাওয়া ভিতরে যাচ্ছে না। সবাই খেতে বসেছে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আমার মেয়ে কিন্তু সে বসলো না, বললো সে সবার শেষে খাবে। খেয়াল করলাম তার হাতে তেলের ছিটে আসা অনেকগুলো দাগ। আমি জানি সবার খাওয়া শেষে সে আবারও রান্না করে গিয়ে থালাবাটি ধুবে, হয়তো সব শেষ করে আরও কয়েক ঘন্টা পর খাবে। তাই হলো, আমাদের খাইয়ে সে রান্নাঘরে গেলো ধোয়ার কাজ করতে। আমার তখন রাগে গা চলে যাচ্ছে। আমার স্ত্রীকে বললাম, বাসায় চলো, রাত হয়েছে। সেও সম্মতি জানালো। জান্নাত রান্নাঘর থেকে দৌড়ে আসলো আর বললো, আর একটু থাকো তোমরা। বাকিরাও বললো। আমি খুব করে বলতে চাচ্ছিলাম, যতক্ষণ থাকবো তোমাকে শুধু কাজ করতে দেখবো, আমার ভালো লাগবে না। কিন্তু কিছু না বলে রাত বেশি হয়ে যাচ্ছে, সেই দোহাই দিয়ে বেরিয়ে গেলাম। এক সিএনজিতেই আসলাম। বাসায় ফিরে আর রাগ ধরে রাখতে পারলাম না। জান্নাতের মাকে বললাম, আমি মেয়েকে কাল যেয়ে নিয়ে আসবো। মেয়ের অবস্থা দেখেছো? ওই পাশের কেউ মেয়েটাকে একটুও হেল্প করে না, সবাই সুন্দর আরাম করে। জামাইটাও একটা গাধা, বসে বসে মোবাইল টিপে। ননসেন্স ফ্যামিলি। এইখানে আর মেয়েকে রাখবো না, অনেক হয়েছে। তার উপর ওনাদের বাজার পছন্দ হয় নাই বলে মেয়েকে না জানে কি বলেছে। আর আমরা আসার পর কি যেন আরও শোনাবে। না না, এখানে না, ইডিয়েট এক একটা। মিসেস খুব স্বাভাবিকভাবে বললো, মাথা ঠান্ডা করো। এই বলে সে কাপড় বদলাতে লাগলো। আমি বললাম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে, কিভাবে পারছো এগুলো দেখে স্বাভাবিক হতে? মেয়ের জন্য কি মায়া লাগে না? শাড়ির পিন খুলতে খুলতে সে খাটেতে বসলো। আমার দিকে তাকিয়ে বললো, তোমার মেয়ে যা করছে সেটা আমিও বিয়ের পর থেকে করে আসছি। তোমার কোনোদিন মনে হয়নি আমিও কারো মেয়ে? তোমার কোনোদিন মনে হয়নি আমারও কষ্ট হয়? তোমার কাছে যেমন সব স্বাভাবিক লেগেছে, আমার কাছেও এখন সব স্বাভাবিকই লাগে। আমি আমার বাবার বাড়ি যেতে নিলেই তুমি তোমার মায়ের অসুস্থতায় কে দেখবে তাকে এই বলে থামিয়ে দিতে। আমার বাবার বাড়ি থেকেও কেউ আসলে তাদের হাতের দিকে তাকিয়ে থাকতো সবাই কী এনেছে এই দেখার জন্য। একটু কথা বলারও সুযোগ পেতাম না। নিজের পছন্দসই খাবার খাইনি কোনোদিন। এরপর তো ভুলেই গেলাম কি যে আমার পছন্দ। আস্তে আস্তে ধরে নিলাম এটাই স্বাভাবিক জীবন। আমার জন্য এগুলো নতুন না। তাই আমার কাছে সব স্বাভাবিকই লেগেছে, যেভাবে আমার মায়ের লেগেছিল আমার জন্য। শুধু জান্নাতের বাবা হলে হয় না, জান্নাতের স্বামীও হতে হয়। স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশও করে দিতে হয়। এই বলে সে দীর্ঘশ্বাস ফেললো। রাতে তো খেয়ে এসেছি, গোসল সেরে আসি, সেহরি রান্না করা লাগবে। এই বলে সে উঠে বাথরুমের দিকে চলে গেল। আমার মুখে সমনের একটা তালা লেগে গেল। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এত বছর পর যেন চাপা আগুন বের করলো আজ। সে একটা কথাও মিথ্যা বলে নাই। স্ত্রীর জন্য সে সময় আমার খারাপ লাগতো, আজ হয়তো মেয়ের কপালটাতেও বিবেকবান একটা স্বামী জুটতো। কিছুই ভালো লাগছিল না। আর উঠে গিয়ে এসি রুম থেকে ছেলেকে ডেকে নিয়ে বের করলাম। বললাম, তোমার আম্মা এখন রেস্ট করবে, আসো আমরা সাহারির রান্নাটা শেষ করে ফেলি। ছেলে বেশ হাসি খুশি মুখে আমার সঙ্গে সঙ্গ দিতে চলে আসলো। বুঝলাম আমার মতো সে বিবেকহীন হয়নি। তার মা গোসল থেকে বেরিয়ে দেখলো ছেলে সবজি কাটছে আর আমি চাল ধুয়ে ভাত বসাচ্ছি। আমি ছেলেকে বলেছি, শোনো বাবা, তোর বউ যেন তোর মা আর বোনের মতো কষ্ট না পায়। সে দরজার দাঁড়িয়ে রইলো, কিছু বললো না। তার চোখের দিকে তাকানোর সাহস হলো না, তবে মনে হলো তার চোখ দিয়ে পানি পড়ছে।